ওয়েট অ্যান্ড ওয়াচ, এটা আমার কথা নয়, বরং ঘটনার সঙ্গে জড়িত একটি লাইন। এই লাইন দিয়ে পুরো ঘটনাটা জুড়ে আছে। ঘটনাটা এক মেয়েকে নিয়ে, যে প্রেমে এতটাই পজেসিভ হয়ে গিয়েছিল যে পরে ছেলেটির সঙ্গে সে কি করেছিল তাই এই ঘটনায় জানতে পারবেন। বলে রাখি, এগুলো শুধু ঘটনা নয়, এগুলো থেকে শিক্ষা নেওয়ার মতো বিষয় থাকে। আশা করি আমরা যখন এই ঘটনা শুনি তখন এর ভেতর থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। একটা মেয়ে কারোর জন্য কতটা পজেসিভ হতে পারে সেটা আপনারা ঘটনায় শুনবেন। আর এখন কি ধরনের কালো জাদু আছে তাও ঘটনায় জানা যাবে। আমার কাছেও ঘটনাটা খুব ইন্টারেস্টিং লেগেছিল, তবে সত্যি অদ্ভুত ছিল। চলুন আসি আমাদের ঘটনার দিকে। আসসালামু আলাইকুম। আমি এখানে আমার নাম শেয়ার করতে পারছি না। ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন কেন আমি নাম বলতে চাই না। আমি যে ঘটনাটা আপনাদের শেয়ার করতে যাচ্ছি এতে আমারও অনেকটা দোষ ছিল, আর সেই কারণেই এমন ঘটনা আমাদের জীবনে ঘটেছিল। ঘটনা শুনে হয়তো আপনারা আমাকেও দোষ দেবেন, খারাপ বলবেন, তবে এটা আমার আর আমার আল্লাহর ব্যাপার। ঘটনা শেয়ার করার উদ্দেশ্য হলো যে ভুলগুলো আমি করেছি সেগুলো আপনারা যেন না করেন, আল্লাহ না করুক এমন ঘটনা কখনো আপনাদের বা আপনাদের পরিবারের সঙ্গে না ঘটে। এখন আর সময় নষ্ট না করে মূল ঘটনা শুরু করি। এটা সেই সময়কার কথা যখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম। আমি কো এডুকেশন কলেজে পড়তাম। আমাদের ক্লাসে এক মেয়েকে আমার ভীষণ ভালো লাগতো। আসলে পুরো ক্লাসের ছেলেদের আকর্ষণ ছিল ওর দিকেই। আমি ওকে পছন্দ করতাম, কিন্তু ওর মধ্যে বিশেষ একটা ব্যাপার ছিল, সে কাউকে গুরুত্ব দিত না। তবুও ধীরে ধীরে কিছু কারণে আমাদের কথা বলা শুরু হলো। এখানে বলে রাখি, আমার বোনও একই কলেজে পড়তো, যদিও আমাদের ক্লাস এক ছিল না। কিন্তু মেয়েটা আমার বোনের সঙ্গে বন্ধুত্ব করে ফেললো, আর ওই সূত্র ধরেই আমাদের সঙ্গে তার বেশ ভালোভাবে কথা বলা শুরু হলো। তারপর তো আর থামার কিছু ছিল না। আমি তাকে পছন্দ করতাম, আর ধীরে ধীরে আমাদের একসঙ্গে সময় কাটতে লাগলো। একদিন সুযোগ বুঝে আমি তাকে আমার মনের কথা জানালাম যে আমি তাকে পছন্দ করি। এরপর থেকে ওর মনোযোগও আমার দিকে আসতে শুরু করলো। ওর কথাবার্তা থেকেই আমি বুঝতে পারলাম সেও আমাকে পছন্দ করতে শুরু করেছে। যদিও সঙ্গে সঙ্গে সে কোনো উত্তর দেয়নি, তবে ওর বডি ল্যাঙ্গুয়েজ সবসময় আমার দিকে হতো। ক্লাসে আমরা যখন কোনো পিরিয়ডে একসঙ্গে থাকতাম ও আমাকে দেখেই হেসে দিত। সেখান থেকেই শুরু হয় আমাদের ভালোবাসার গল্প। আমরা অনেক সুন্দর সময় একসঙ্গে কাটিয়েছি। বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা একসঙ্গেই ছিলাম। ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছালো যে মেয়েটি আমাকে সরাসরি বলতে শুরু করলো, তুমি আমাকে বিয়ে করো। আমি তখন তাকে ঘুরিয়ে ফিরিয়ে বলতাম আমি বাসায় কথা বলবো, কিন্তু আসল সত্যি হলো তখন আমার একেবারেই বিয়ে করার ইচ্ছে ছিল না। হ্যাঁ, এটা নয় যে আমি তাকে ধোঁকা দিতে চাইছিলাম বা প্রতারণা করছিলাম, তবে তখন আমার মনে বিয়ে করার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু ওই মেয়েটি ভীষণ সিরিয়াস হয়ে গেল। ভালোবাসায় এতটাই পজেসিভ হয়ে উঠল যে সারাক্ষণ আমাকে ফোন করত। প্রথমে এসব আমার ভালোই লাগতো, কিন্তু এক সময় এমন হলো যে আমি বিরক্ত হতে লাগলাম। সে আমাকে লাগাতার ফোন করত। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত পুরো রুটিন আমাকে জানাতে হতো। রাতে ঘুমানোর আগে প্রতিদিনই ফোনে কথা বলতে হতো। শুরুতে আমি খুশি মনে করতাম, কিন্তু তখন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি আমি একটা চাকরিও করতাম। ফলে আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়লাম চাকরি আর পড়াশোনার কারণে, আর আগের মতো সময় দিতে পারছিলাম না। কিন্তু মেয়েটা তখন আরো বেশি পজেসিভ হতে লাগলো। এটাই আমার বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো। আমি ভাবতাম, কেন আমি প্রতিদিন ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া, কখন ঘুমাচ্ছি এসব তাকে জানাবো। এই নিয়েই আমাদের মধ্যে ঝগড়া শুরু হলো। যেখানে একসময় এত ভালোবাসা ছিল, এখন ফোনে কথা বললেই মনে হতো যেন শত্রুর সঙ্গে কথা বলছি। দিনে আমার হাতে সামান্য সময় থাকতো, ভাবতাম একটু ভালোভাবে কথা বলবো, কিন্তু সেই সময়টাও ঝগড়া করেই কেটে যেত। এক পর্যায়ে এসে আমি ওকে ফোন করাই বন্ধ করে দিলাম। বিশ্বাস করুন, এমন হতো যে আমি যদি ওকে ব্লকও করে দেই তবুও ফোনে মিসড কলের সংখ্যা দেখা যেত। আমি ঘুম থেকে উঠলেই ফোনে 150 থেকে 200টা মিসড কল দেখতে পেতাম। আমি ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিলাম। মেয়েটি অতিমাত্রায় পজেসিভ ছিল। আমি কি করে জানতাম যে সে এত গভীরভাবে আমাকে ভালোবাসে? এই বিশদ ব্যাখ্যা দেওয়ার আসল কারণ হলো আপনারা যেন পরের অংশটা বুঝতে পারেন। একটা মেয়ের অতিরিক্ত ভালোবাসা
আমাকে কোথায় গিয়ে দাঁড় করিয়েছিল। তারপর হলো কি, আমার অফিসে এক মেয়ের সঙ্গে আমার ভালোভাবে কথা বলা শুরু হলো। আমার কাছে ওর চিন্তা ভাবনা ভালো লাগতো। এখানে আমি একটা কথা স্পষ্ট করে বলি, অনেকেই হয়তো বলবেন তোমার দিক থেকেই তো শুরু হয়েছিল, তুমিই তো প্রথমে ওকে ভালোবেসেছিলে, তারপর যখন ও পজিটিভ হলো তখন কেন খারাপ লাগছে? হ্যাঁ, একদম সত্যি, আমি ওকে ভালোবেসেছিলাম, চাইতামও, কিন্তু ও কতটা বেশি পজিটিভ ছিল তা এখানে বোঝানো সত্যি কঠিন। ওকে নিজের স্ত্রী হিসেবে কল্পনা করলেও আমি ভয় পেতাম, কারণ যে মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি কাজে নজর রাখে, তার সঙ্গে জীবন কাটানোর কথা ভেবে আমার মনে আতঙ্ক তৈরি হতো। আমার আগের সেই সম্পর্কের মেয়েটির কাছ থেকে যে ওই ভাইবসটা আসছিল না। অফিসের এই মেয়েটি আমার কাছে একদম আইডিয়াল মনে হয়েছিল। সে আমার সঙ্গে খুব অ্যাটাচড হয়ে গেল। আমিও ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হলাম। আমাদের প্রেম শুরু হলো। খুব শালীনভাবে আমি তার বাড়িতে প্রস্তাব পাঠালাম, আর আল্লাহর রহমতে সবকিছু সহজে হয়ে গেল। আমাদের বিয়ের তারিখও ঠিক হয়ে গেল। আমি লাহোরের এক অভিজাত এলাকায় থাকি। বিয়ের পর বাবার দেওয়া একটি প্লট আমার ভাগে পড়েছিল। তিনি বললেন, তুমি নিজের মতো করে বাড়ি বাড়িয়ে নিতে পারো। তাই আমি সেখানে একটি ছোট্ট বাংলো তৈরি করলাম। বিয়ের পর আমরা সেখানেই চলে গেলাম। এখন এখান থেকেই আসল ঘটনা শুরু হচ্ছে। সাবেক সেই মেয়েটি তখনও আমাকে ছাড়েনি। সে আমাকে মেসেজ করত, কখনো আবেগ দিয়ে আমাকে টানতে চাইতো, কখনো রাগ দেখাতো, আবার কখনো সরাসরি হুমকিও দিত। আমি কি বলবো, তার মেসেজ পড়লে আমার হাত কাঁপতে শুরু করত। এতটাই পজিটিভ ছিল যে আপনারা কল্পনাও করতে পারবেন না। আগের সেই মিসড কলের স্রোত এবার কিছুটা থেমেছিল, কিন্তু একদিন যেন হঠাৎ সে খবর পেয়ে গেল যে আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন সংসার করছি। তারপর তো আরেক ধাপ বাড়লো, অসংখ্য কল, অসংখ্য মেসেজ। নতুন নতুন নাম্বার থেকে ফোন করা শুরু করলো। কখনো অনুনয় বিনয় করত, আবার কখনো এমন ভয়ঙ্কর কথা বলতো যে আমি শিউরে উঠতাম। একদিন তো এমন হলো যে সে হঠাৎ আমার অফিসে চলে এলো। আমার বস আর সহকর্মীদের সামনে সে এমন এক তাণ্ডব করলো যে আমি ভাষায় বোঝাতে পারবো না। আচরণ দেখে মনে হচ্ছিল সে আর স্বাভাবিক নেই। আমার মাঝে মাঝে তার জন্য মায়া হতো, আবার প্রচণ্ড রাগও আসতো। যাই হোক, সেই সময়টাও কোনোভাবে কেটে গেল। ধীরে ধীরে তার কল, মেসেজ সবকিছুই থেমে আসতে লাগলো। কিন্তু শেষবার সে আমাকে ফেসবুক মেসেঞ্জারে একটা মেসেজ পাঠালো। সেই মেসেজে শুধু লেখা ছিল, ওয়েট অ্যান্ড ওয়াচ। একভাবে দেখলে সেটা ছিল এক বিশাল হুমকি। আবার ইগনোর করলে মনে হতো সে আগের মতোই মেসেজ করছে, কিন্তু কথাটা আমাকে ভেতরে ভেতরে খুব নাড়া দিয়েছিল। তারপর আমি গুরুত্ব দেইনি। এরপর থেকে সম্পূর্ণ নীরবতা নেমে এলো। এখন আসি আমার আর আমার স্ত্রীর জীবনযাত্রার কথায়। সকালে আমি কাজে চলে যেতাম। সারাদিন স্ত্রী একা বাড়িতে থাকতো। বিকেলে আমি ফিরতাম, তখন সে আমার জন্য খাবার তৈরি করে রাখতো। আমরা একসঙ্গে খেতাম। তারপর কিছুক্ষণ লনে হাঁটাহাঁটি করতাম, আর রাত হলে ঘুমিয়ে পড়তাম। তখন আমরা নতুন দম্পতি, সংসার তখনই শুরু হয়েছে। আমার বাড়ির নকশা ছিল এমন, একটি ছোট্ট বাংলো, চারদিকে ঘেরা দেয়াল, আর সামনেই সুন্দর একটি লন। আমি ঘাস লাগিয়ে সেটি সাজিয়েছিলাম। বাড়ির এক পাশে আরেকটি ফাঁকা প্লট ছিল। সেখানে একটা বড় গাছ ছিল, যার ডালপালা আমাদের বাড়ির উঠোনে ঢুকে পড়েছিল। আমি সেটি কাটিনি, কারণ চারপাশে আর কোনো গাছ ছিল না। আমি ভেবেছিলাম গরমকালে ছায়ার জন্য এই গাছ কাজে দেবে। গাছটা ছিল একটি আম গাছ, তবে তখন ফল ছিল না। এভাবেই আমাদের রুটিন চলছিল। প্রায় 1.5 থেকে 200 দিন কেটে গেল। হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার স্ত্রীর আচরণে অদ্ভুত একটা পরিবর্তন এসেছে। স্ত্রীর নিজের একটা গাড়ি ছিল। সে প্রায় নিজে ড্রাইভ করে বাজারে যেত, কখনো শ্বশুর বাড়ি, মানে তার মায়ের বাড়ি, যা কাছেই ছিল। আমি অফিসে চলে গেলে সে আমাকে মেসেজ করত, আমি আম্মুর বাসায় যাচ্ছি। আমি বলতাম, ভালো, সারাদিন একা একা থাকার থেকে আম্মুর বাড়ি যাওয়া ভালো। এভাবেই প্রায় সে মায়ের বাড়ি চলে যেত, কখনো কাছাকাছি কমার্শিয়াল মার্কেট থেকেও বাড়ির জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসতো। কিন্তু ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম আমার স্ত্রী মোবাইলে ভীষণ ব্যস্ত থাকতে শুরু করেছে, যেন কারো সঙ্গে চ্যাট করছে। তার কয়েকজন বান্ধবী ছিল যাদের আমি চিনতাম। আমি ভেবেছিলাম তাদের সঙ্গেই কথা বলছে। এমনকি রান্না করার সময়, খাওয়ার সময় সব সময় ফোন তার হাতে থাকতো। একদিন আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, তুমি কার সঙ্গে কথা বলছো? সে বলল, আমার এক বান্ধবী আছে, ওর সঙ্গেই চ্যাট করি। কিন্তু তার আচরণ এমন হতে শুরু করলো যেন ভেতরে ভেতরে আমার ওপর রাগ আছে, কিন্তু মুখে কিছু বলছে না। আমি বুঝতে পারতাম
তার মনে কিছু জমে আছে, কিন্তু সে তা গোপন করছে। এমন নয় যে আমাদের মধ্যে ঝগড়া শুরু হলো, না, সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু ওর ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন চলছিল। সে ক্রমশ সংরক্ষিত আর চুপচাপ হয়ে যাচ্ছিল। একদিন রাতের ঘটনা, শীতকাল, হিটার ছাড়া ঘরে আর কিছুই চালু ছিল না, পুরো বাড়ি একেবারে নিস্তব্ধ। আমি ঘুমের মধ্যে যেন শুনতে পেলাম কোনো এক অচেনা শব্দ, যেন ফোনের স্পিকারের আওয়াজ, কিন্তু সেটা আমার স্ত্রীর কণ্ঠস্বর নয়। মনে হচ্ছিল সে ফোনে কারো কথা শুনছে। আমি জেগে উঠলাম, দেখি আমার স্ত্রী বিছানায় নেই, পাশের ঘরে, যেটা আমরা অতিথিদের জন্য সেট করে রেখেছিলাম। ওখানে গিয়ে দেখি সে এক কোণে সোফায় একা বসে আছে। বিশ্বাস করবেন, অন্ধকার ঘরে, কনকনে শীতে একা একা সে বসেছিল। দৃশ্যটা ভীষণ ভৌতিক লাগছিল। আমি আস্তে গিয়ে তাকে ডাকলাম, তুমি এখানে কেন বসে আছো? কোনো উত্তর নেই। তার কানে ফোন লাগানো, সে যেন কারো কথা শুনছে, ঠিক যেমন আমরা ভয়েস মেসেজ শুনি, কিছু না বলে শুধু শোনা। আমি গিয়ে তাকে ঝাঁকুনি দিলাম। কিছুক্ষণ পর সে যেন হুঁশে ফিরে এলো। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন বসে আছো? সে যেন কিছু মনে করতে পারছে না। কোনো উত্তর না দিয়ে শুধু ঘুরিয়ে অন্য প্রসঙ্গ বলল। তারপর আমার সঙ্গে উঠে রুমে ফিরে এলো, শুয়ে পড়ল। ঘটনাটা ভীষণ অদ্ভুত ছিল। এটাই প্রথমবার আমি প্রবলভাবে কিছু অস্বাভাবিক টের পেলাম। আমাদের অভ্যাস ছিল না একে অপরের ফোন চেক করার। আমি আবারও জিজ্ঞেস করলাম, তুমি কি শুনছিলে? সে বলল, না, আমার বান্ধবীর ভয়েস মেসেজ এসেছিল। ঘটনাটা এমন ছিল, আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তুমি কার ভয়েস মেসেজ শুনছিলে? সে বলল, না, ওটা আমার বান্ধবীর ভয়েস মেসেজ ছিল, আমি ওর সাথেই কথা বলছিলাম। কিন্তু তখন আমার মনে কিছুটা সন্দেহ হলো। কোনো বান্ধবী এমন হয় যে রাতের বেলা আলাদা রুমে গিয়ে ভয়েস মেসেজ শুনতে হয়? আমি বললাম, আমাকে শোনাও। সে একটু প্লে করলো, কিন্তু আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম। আমি শুধু এতটুকু বুঝতে চেয়েছিলাম যে আমার মনে তোমার প্রতি কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বললাম, এইভাবে করা ঠিক নয়। তুমি যদি সত্যি কারোর সঙ্গে কথা বলো, তবে নিজের রুমে আরামে শুয়ে কথা বলো, কোনো সমস্যা নেই। তবে ব্যাপারটা কিছুটা অদ্ভুত লাগছিল। এবার আমি বলবো ঘটনাটা আমার স্ত্রীর দিক থেকে, আমার স্ত্রীর ভাষায়। যে মেয়েটির সঙ্গে আমার আলাপ হয়েছিল, প্রথমে শুধু হ্যালো হাই এর মতো সাধারণ কথাবার্তাই হতো। এরপর আমার জন্মদিনে সে আমাকে উইশ করলো। তারপর সে আমার জন্ম তারিখ জেনে আমার স্বভাব চরিত্র সম্পর্কে বলতে শুরু করলো। এমন কিছু বলল যা সত্যি শুধু আমি জানতাম। আমি ভীষণ কৌতূহলী হয়ে পড়লাম, আর সেখান থেকে আমাদের কথোপকথন শুরু। ধীরে ধীরে আমাদের ভালো বন্ধুত্ব তৈরি হলো। সেই মেয়েটি তার জীবনের দুঃখ দুর্দশার কথা বলল, এমন কিছু ঘটনা শোনালো যে আমার মনে তার জন্য সহানুভূতি জন্ম নিল। সে বলেছিল সে একেবারেই গরিব পরিবার থেকে এসেছে। একবার আমি বিউটি পার্লারে ছিলাম, তখন তার সঙ্গে কথা হচ্ছিল। আমি তাকে বললাম, পার্লারের এই প্যাকেজে কি কি আছে? মেডিকিউর, পেডিকিউর ইত্যাদি। তখন তার কথায় বুঝলাম সে এসব কিছু বহন করতে পারে না। তখন আমি নিজে থেকেই তাকে অফার দিলাম, তুমি চাইলে আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে এই সার্ভিসগুলো করিয়ে দেব। সে ভীষণ খুশি হলো। একদিন আমি আমার স্বামীর অনুপস্থিতিতে গিয়ে তাকে নিয়ে এলাম এবং পার্লারে নিয়ে গেলাম। ও সত্যি খুব সুন্দরী ছিল। আমি তাকে সব সার্ভিস করিয়ে দিলাম। এরপর থেকে সে আমাকে বারবার ধন্যবাদ দিতে লাগলো, আমার প্রতি অনেক কৃতজ্ঞ হলো। সেখান থেকেই আমার তার প্রতি টান আরো বেড়ে গেল। আমরা প্রায় ফোনে কথা বলতাম। কখনো সে কিছু বানাতো আর আমাকে এনে দিত। একবার সে আমার জন্য গাজরের হালুয়া বানিয়েছিল, আমি বাড়িতে এনে খেলাম, দারুণ লেগেছিল। একদিন সে আমাকে বলল, তুমি কি তোমার বাড়ি আমাকে দেখাবে না? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, আমার বাড়িতে এসো। তারপর সে আমাকে বলল, যখন তোমার স্বামী বাড়িতে থাকবে না তখন আমাকে জানিও। আমি ভেবেছিলাম হয়তো ও পর্দা করতে চাচ্ছে বা লজ্জা পাচ্ছে, তাই বিষয়টা খুব একটা সিরিয়াসভাবে নেইনি। এরপর একদিন আমি তাকে বললাম, সকালে যখন আমার স্বামী অফিসে চলে যাবে তখন আমি মায়ের বাড়ি যাব, ফেরার পথে তোমাকে নিয়ে আসব। সে বলল, ঠিক আছে। আমি বললাম, তুমি রেডি থেকো, আমি প্রায় দুপুর 1টা কি 1:30টার মধ্যে তোমাকে নিয়ে আসব। স্বামী বেরিয়ে যাওয়ার পর আমি প্রথমে নিজের কাজকর্ম শেষ করলাম, তারপর মায়ের বাড়ি গেলাম। সেখান থেকে কাজ সেরে যখন ফিরছিলাম তখন তাকে নিয়ে এলাম। আমি গাড়ি পৌঁছাতেই দেখলাম সে পুরো রেডি হয়ে বসে আছে। তাকে নিয়ে আমি আমার বাড়ি নিয়ে চলে এলাম। কিন্তু আজকে মেয়েটার চেহারা ও ব্যবহার অনেকটাই আলাদা লাগছিল। সে বসেছিল। আমরা প্রথমে কিছুক্ষণ গল্প করলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম তার চোখ সব সময় বাড়ির চারপাশে ঘুরছে। কখনো রান্নাঘরের দিকে তাকাচ্ছে,
কখনো বলছে আমাকে তোমার বাড়ি ঘুরিয়ে দেখাও। আমি তাকে বাড়ির ভেতরে ঘুরিয়ে দেখালাম, কখনো এই ঘরে কখনো ওই ঘরে, কিন্তু তার চোখ যেন সবকিছু খুঁজছিল। সে বারবার এই দিক ওই দিক ঘুরছিল, যেন কিছু খুঁজছে। আমি রান্নাঘরে গেলাম চা আর কিছু স্ন্যাক্স তৈরির জন্য। সে তখন টিভি লাউঞ্জে বসেছিল, হাতে ফোন ছিল, ব্যবহার করছিল, কিন্তু তার চোখ আবারও বারবার ঘরের ভেতরে বাইরে ঘুরছিল। আজকে আমি তার থেকে অদ্ভুত একটা অনুভূতি পাচ্ছিলাম। মনে হচ্ছিল সে একা একা পুরো বাড়ি ঘুরে দেখতে চাইছে। সে কিছুক্ষণ পর পর অন্য ঘর থেকে আবার ফিরে আসতো, তারপর বলতো, মাশাআল্লাহ, খুব সুন্দর সাজানো হয়েছে তোমার বাড়ি। কখনো আসবাবপত্রের প্রশংসা করত, কখনো অন্য কিছুর, কিন্তু তার ওই অবিরাম ঘোরাঘুরি আমাকে অস্বস্তিতে ফেলছিল। কখনো একদিকে যাচ্ছে, কখনো অন্যদিকে, এমনকি বাইরে লনেও যাচ্ছিল। আমি শেষে বলেই ফেললাম, তুমি এখানে বসে থাকো, আমি তোমার জন্য সব তৈরি করছি, তারপর আমরা বসে গল্প করব। তুমি কেন এই দিক ওই দিকে ঘুরে বেড়াচ্ছ? সে হেসে বলল, না, আসলে তোমার বাড়ি আমার খুব পছন্দ হয়েছে, তাই একটু ঘুরে দেখছিলাম। মানে কথার কোনো ঠিক ঠিকানা নেই, শুধু ঘুরিয়ে অন্যদিকে নিয়ে গেল, কিন্তু তারপরও তার মন যেন অন্য কিছুর দিকেই ছিল। এখন একটা জিনিস বলে রাখি, আমার রান্নাঘরে একটা জানালা আছে যা লনের দিকে খোলা। সেই কাজটা টিন্টেড, মানে দিনের বেলায় ভেতর থেকে বাইরে ভালো দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভেতরে কিছুই বোঝা যায় না। ভেতরে কেউ আছে কিনা, তাকিয়ে আছে কিনা, কিছুই বোঝা যায় না। আমি লক্ষ্য করছিলাম সে যেন কোনো সুযোগের খোঁজ করছে। আমি সমস্ত মনোযোগ বারবার লনের দিকেই চলে যাচ্ছিল। আরও একটা অদ্ভুত ব্যাপার ছিল, সে সবসময় নিজের ব্যাগটা সঙ্গে নিয়ে ঘুরছিল। সাধারণত কেউ বাড়িতে গেলে যদি একটু এই দিক ওই দিকে ঘুরেও দেখে, ব্যাগটা তো অন্তত একটা টেবিলে রেখে দেয়, কিন্তু সে তার ব্যাগটাকেও সঙ্গে নিয়ে ঘুরছিল, যেন সেটার ভেতরে কিছু আছে। আমি মনে মনে ভাবলাম, দেখি তো এ আসলে কি করতে চায়। আমি ভেবেই যাচ্ছিলাম এ আসলে চাইছে কি। আমার পুরো মন এখন শুধু তার দিকেই। সে উঠে দাঁড়ালো, আর এবার আমি তাকে আর কিছু বললাম না। নিজের পার্স নিয়ে বাইরে লনে চলে গেল। প্রথমে একটু এই দিক ওই দিক তাকালো, তারপর চুপচাপ লনের কোণে গিয়ে সেই বড় গাছটার ছায়ায় দেয়ালের পাশে বসে পড়ল। তার চোখ সবসময় আমার বাড়ির দরজার দিকেই ছিল, যে দরজা দিয়ে লনে যাওয়া যায়। সে জানতো না আমি রান্নাঘরের জানালা থেকে ওকে ভালোভাবেই দেখছি। হঠাৎ দেখি সে যেন মাটির ভেতরে কিছু খোঁড়াখুড়ি করছে, যতটুকু পারছে ততটুকু। তারপর সে পার্স থেকে একটা লাল কাপড় বের করলো। কাপড়টা লম্বাটে, বোতলের মতো গোটানো। তারপর সেটা মাটির ভেতরে চাপা দিয়ে দিল। ওই দৃশ্য দেখে আমার শরীর কাঁপতে শুরু করলো। যে মেয়েটাকে এতদিন আমি, এখন তার প্রতি আমার ভয় আর আতঙ্ক জন্ম নিল। আমি ভীষণ অস্বস্তি বোধ করছিলাম। যখন সে ঘরে ফিরল, তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন কোনো কঠিন কাজ শেষ করেছে। আগে যেমন নার্ভাস ছিল সেটা নেই, এখন সে ভীষণ উৎফুল্ল। আমার ছোট্ট কথাও বারবার রিপিট করছে, পাগলের মতো আচরণ করছে। আমি তার থেকে ভীষণভাবে ভয় পেতে শুরু করলাম। মনে হচ্ছিল এটা আসলে কি করেছে বাইরে। আমি চাইলেও তাকে জিজ্ঞেস করতে পারছিলাম না, তুমি সেখানে কি চাপা দিলে। আমার সাহস হচ্ছিল না, শুধু চাইছিলাম যত দ্রুত সম্ভব তাকে বিদায় করতে। তাই আমি দ্রুত চা নাস্তা তৈরি করলাম। ওর সামনে রাখতেই সে হঠাৎ বলল, একটা রিকোয়েস্ট আছে, যদি আপনি পূরণ করেন। আমি বললাম, বলো তাড়াতাড়ি, কারণ আমি তখন চাইছিলাম ওকে তাড়াতাড়ি বের করে দিতে। সে বলল, আমার একটা ফাংশন আছে সামনে, আপনার কাছে যদি কোনো পার্টি ড্রেস থাকে আমাকে দিলে আমি পরতে পারি। আমার মাথায় তখন বেশি কিছু এলো না। বললাম, আচ্ছা, থাকলে দিচ্ছি। আমি দৌড়ে নিজের রুমে গেলাম, আলমারি খুঁজতে লাগলাম। হঠাৎ মনে হলো কেউ আমার কান ঘেঁষে কিছু পড়ছে। আমি চমকে উঠলাম, দেখি সে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আমার কানের কাছে মুখ নিয়ে কিছু পড়ছে। আমি ভয় পেয়ে কেঁপে উঠলাম। সে আমার চেয়ে লম্বা, আর তার ঠোঁট একেবারে আমার কানের কাছে। সে কিছু অদ্ভুত শব্দ পড়ছিল, কিন্তু অদ্ভুতভাবে আমি যেন হিপটোনাইজ হয়ে গেলাম। মনে হচ্ছিল সে যা বলছে আমি তাই মানছি। আমি আর নিজের মধ্যে নেই, অন্য এক অবস্থায় চলে গেছি। আমি ওকে অনেকগুলো স্যুট বের করে দিলাম, এমনকি সেগুলো আমি একবারও পরিনি সেগুলোও দিয়েছি। সেসব গুছিয়ে একটা ব্যাগে ভরে নিল। তারপর আবার পুরো বাড়ির ভেতর ঘুরতে শুরু করলো। কখনো আমার স্বামীর আলমারি খুলছে, কখনো তার জিনিসপত্র ঘাটছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সে একেবারে ছোট্ট বাচ্চার মতো আচরণ করছিল। যেমন বাচ্চারা খেলতে গিয়ে দুই হাত ছড়িয়ে এয়ারপ্লেন সেজে ঘরে দৌড়ায়, ঠিক সেভাবেও ঘরের ভেতর দৌড়াচ্ছিল, হাসছিল, কখনো নাচছিল। একজন প্রাপ্তবয়স্ক মেয়ের পক্ষে
এটা ভীষণ অস্বাভাবিক ছিল। কিন্তু সমস্যা হলো, সে তখন আমাকে যা বলছিল আমি যেন নিজের ইচ্ছায় না বরং তার ইচ্ছায় কাজ করছিলাম। আমি তার নিয়ন্ত্রণে চলে গিয়েছিলাম। আমার ভেতরে এখনো কিছুটা শক্তি ছিল। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহর জিকির করতাম, তাই পুরোপুরি ভেঙে পড়িনি। কিন্তু তারপরও আমার মনে হচ্ছিল আমি নেই, আমি কারো কবজায় চলে গেছি। মনে হচ্ছিল যেন আমি তার কাবুতে চলে গিয়েছি। আমার ভেতরে যেন দুইজন মানুষ, একজন পুরোপুরি তার নিয়ন্ত্রণে, আর একজন প্রাণপণ চেষ্টা করছে তাকে থেকে আমাকে আলাদা করার। ওই মেয়েটা অদ্ভুত অদ্ভুত সব আচরণ করত। বিশেষ করে কখনো আমার কান চেপে ধরত, আবার কখনো আমার খুব কাছে মুখ নিয়ে এসে আমার মাথার উপর ফু দিত। তার সেই শ্বাসে আমার চুল সত্যি নড়ে উঠত, যেন সে কিছু পরে আমার উপর ফু দিচ্ছে। যেমনটা ঘটনার শুরুতে আমার স্বামী বলেছিল, আমি একা ঘরে বসে থাকতাম আর ফোন কানে ধরে রাখতাম, ঠিক সেরকমই ও আমাকে ভয়েস মেসেজ পাঠাতো, আর আমি না শুনে থাকতে পারতাম না। মনে হতো ও কিছু পরে আমাকে শোনাচ্ছে। ওর কণ্ঠস্বরই ছিল, তবুও মনে হতো যেন অন্য কিছু। ওর ভয়েস মেসেজগুলো সব একবারের জন্য শোনার মতো থাকতো, তবুও আমি বারবার শুনতাম। আসলে আমি কেন এত আকৃষ্ট হচ্ছিলাম তা বুঝতে পারতাম না, যেন একটা অদ্ভুত টান ছিল। আর যখন ও ফোন করতো আমি সঙ্গে সঙ্গে ধরে ফেলতাম, পুরো মনোযোগ দিয়ে কথা শুনতাম, যেন কোনো নেশাখোর তার নেশা না পেলে অস্থির হয়ে ওঠে। ঠিক তেমনটা আমার অবস্থা হয়ে গিয়েছিল। ওর ফোন না এলে আমার অশান্তি লাগতো। এবার ঘটনাটা আমার স্বামীর দিক থেকে। আমার স্ত্রী একেবারে অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো। রাতভর ফোনে কথা বলতে থাকতো। আমি যখন বলতাম ফোনটা আমাকে দেখাও, তখন আগের মতো সিচুয়েশন ছিল না। সে আমাকে এড়িয়ে যেত, বলতো এটা আমার বান্ধবী, ওর সঙ্গে কথা বলছি। আমি চাইতাম না আমাদের সম্পর্কে অবিশ্বাস ঢুকে যাক, তাই তাকে চাপও দিতাম না। ভেতরে ভেতরে সব বুঝতেও পারছিলাম যে ব্যাপারটা আর সাধারণ নেই। রাতের পর রাত সে এমন আচরণ করছিল। কখনো কারো ভয়েস মেসেজ শুনতো, কখনো চুপচাপ ফিসফিস করে কথা বলতো। একদিন রাত 3টা থেকে 4টার মধ্যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ প্রচণ্ড কাকের ডাক শুনে ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল স্বপ্ন দেখছি, কিন্তু না, ওগুলো বাস্তব ছিল। প্রচুর কাক একসাথে ডাকছিল। আমি উঠে দেখি আমার স্ত্রী বিছানায় নেই। বাইরে যেতেই দেখি সে উঠোনের কোণে কিছু খুঁড়ছে, মাথার ওপর ছাদের গায়ে, আর আশেপাশের গাছে অসংখ্য কাক বসে আছে। তারা থেমে থেমে একসাথে হাহাকার করছে। দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল, ভাষায় বোঝাতে পারবো না। আমি স্ত্রীর নাম ধরে ডাকতে লাগলাম, কিন্তু সে যেন নিজের জগতে ডুবে আছে। কোনো প্রতিক্রিয়া নেই। আমি দৌড়ে গিয়ে তাকে ধরে টেনে ঘরে নিয়ে এলাম। পুরোপুরি অচেতন ছিল, কিছুই বুঝতে পারছিল না আমি কি বলছি। যেন অন্য এক শক্তি তাকে আচ্ছন্ন করে রেখেছে। আর বাইরে সেই মুহূর্তে মনে হচ্ছিল আমাদের চারপাশে অসংখ্য অদৃশ্য শক্তি জড়ো হয়েছে, সে যেন আমাদের ক্ষতি করতে চাইছে। আমি যখন স্ত্রীকে টেনে এনে বিছানায় বসালাম, তার চেহারাটা এত ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে আমি ভাষায় বোঝাতে পারবো না। সব চুল মুখ ঢেকে দিয়েছিল। আর যেন সে কি বলল, সে বলল ওয়েট অ্যান্ড ওয়াচ। আমার মাথা যেন ঘুরে গেল। তারপর আমার স্ত্রী অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো। একেবারে অন্যরকম গলায় বলতে লাগলো, এই মেয়েটার জন্যই তো আমাকে ছেড়েছিলি না, এখন দেখ এর সঙ্গে আমি কি করি। একথা শোনার পর মনে হলো আমার গোটা দুনিয়া ঘুরে যাচ্ছে। মাথা ঘুরে গেল, ঘুরপাক খাচ্ছিল সব কিছু। ভয় এত তীব্র ছিল যে বোঝানো সম্ভব নয়। আমার মনে হচ্ছিল যে মেয়েটা আমি ছেড়ে দিয়েছিলাম সেই এখন আমার স্ত্রীর ভেতর ঢুকে আমার সঙ্গে কথা বলছে। স্ত্রীর কণ্ঠস্বর ভারী হয়ে যাচ্ছিল। বাইরে কাকের কাকা ডাক চলছিল, আর ভেতরে এই ভয়াবহ দৃশ্য। সাহসী মানুষ হলেও যে মুহূর্তে এমনটা দেখে তার প্রাণ কেঁপে যাবে। আমার স্ত্রী বিছানা থেকে উঠে একেবারে নিজেকে দেয়ালে আছাড় মারল। আমাদের ঘরে দেওয়ালের ভেতরে লাগানো কাঠের আলমারি ছিল, সে কখনো গিয়ে তাতে ধাক্কা মারছে, কখনো ঘরের এক কোণ থেকে আরেক কোণে ছিটকে যাচ্ছে, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে ধরে ছুঁড়ে মারছে। আমি জোর করে তাকে ধরে আবার বিছানায় ফেললাম এবং লাগাতার আয়াতুল কুরসি আর চারকুল পরে তার গায়ে ফু দিতে লাগলাম। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে শান্ত হলো। তখন বলতে লাগলো, আমার মাথা ফেটে যাচ্ছে, শরীর খারাপ লাগছে, আমাকে ঘুমাতে দাও। আমি আর কিছু বলিনি, আমি তাকে ঘুমাতে দিলাম। কিন্তু আমি সারা রাত জেগে রইলাম, শুধু তাকিয়ে থাকলাম। ভয়ে আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। বুঝতে পারছিলাম না আমার স্ত্রীর কি হয়েছে। আর তার মুখ দিয়ে যে ডায়লগটা বের হলো, ওয়েট অ্যান্ড ওয়াচ, এটা তো হুবহু সেই ভয়েস
মেসেজের কথা যা ওই মেয়েটা পাঠিয়েছিল। যাই হোক, রাত কোনো রকমে কেটে গেল। সকালে কখন যে আমার চোখ লেগেছিল বুঝতেই পারিনি। মনে হচ্ছিল অফিসে আর যাব না, একটু ঘুমিয়ে নেই। হঠাৎ ঘুমের মধ্যে টের পেলাম যেন বৃষ্টি পড়ছে, আমার গায়ে পানি ছিটছে। চমকে উঠে দেখি আমার স্ত্রীর হাতে একটা বোতল। সে গোটা ঘরে ছিটাচ্ছে, কিন্তু সেটা পানি নয়, সেটা ছিল পেট্রোল, যা আমি স্ট্যান্ড বাই হিসেবে রেখেছিলাম। সে পুরো ঘর, এমনকি আমার শরীরের ওপরও পেট্রোল ছিটিয়ে দিয়েছিল। আমি আর দেরি করিনি, ঝটপট বোতলটা কেড়ে নিয়ে তাকে টেনে বাইরে বের করলাম। গাড়ি স্টার্ট করে কোনোভাবে তাকে বসিয়ে নিয়ে সরাসরি শ্বশুরবাড়ি চলে গেলাম। সেখানে পৌঁছেই দেখি স্ত্রী তখন স্বাভাবিক অবস্থায় আছে, আগের মতো ভয়ঙ্কর চেহারা নেই, কিন্তু সে একেবারে চুপচাপ বসে আছে। আমি শাশুড়িকে সব খুলে বললাম। তিনি সঙ্গে সঙ্গে একজন মৌলভী সাহেবকে ডাকলেন। মৌলভী সাহেব এসে স্ত্রীর ওপর পরে ফু দিলেন, তারপর বললেন, আমাকে তোমাদের বাড়িটা দেখতে হবে। তিনি স্পষ্ট বললেন, এটার উপর কালো জাদুর প্রভাব রয়েছে, আর সেটা মারাত্মক মাত্রায় পৌঁছে গেছে। খুব কাছের কেউ নিয়মিত এর ওপর আঘাত করছে আর তোমাদের ক্ষতি করতে চাইছে। আমি সঙ্গে সঙ্গে স্ত্রীর ফোনটা হাতে নিলাম, আনলক করে দেখলাম, আর তারপর আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমি যখন সেই ভয়ঙ্কর ভয়েস মেসেজগুলো শুনলাম, তখন বুঝে গেলাম, হ্যাঁ, এগুলোই সেই মেয়েটির মেসেজ। আমি স্ত্রীর কাছে জানতে চাইলাম, তুমি কি এই মেয়ের সঙ্গে কথা বলছো? সে বলল, হ্যাঁ, সে আমার বন্ধু। এই মুহূর্তে পরিস্থিতি এমন ছিল না যে আমি পুরো ঘটনাটা খুলে বলতে পারি, কিন্তু আমি সব বুঝে গিয়েছিলাম। আমি মৌলভী সাহেবকে একলা বসিয়ে পুরো ঘটনা বললাম। তিনি বললেন, এই মেয়েটি তোমার স্ত্রীর ওপর কালো জাদু করেছে। এটি অবশ্যই ক্ষতি করতে চাইছে, সম্ভবত সে তোমাকেও ক্ষতি করতে পারে। সে যে কোনো কিছু করতে পারে। আরও কেউ আছে যে তাকে পুরো সাহায্য করছে, সেই মাধ্যমে সে সমস্ত কাজ করাচ্ছে। তিনি আরও বললেন, তোমার বাড়ি পরীক্ষা করা জরুরি, কারণ হতে পারে সেই মেয়েটি তোমার বাড়িতেও কিছু রেখে গেছে। আমি স্ত্রীর কাছে জিজ্ঞেস করলাম, সে কি আমাদের বাড়িতে এসেছে? সে বলল, হ্যাঁ, একবার এসেছে। আমি তাকে কিছু কাপড় দিয়েছিলাম, আর তারপর কিছু সময় পর মনে হলো সে আমাদের ঘরের কিছু লুকাচ্ছিল। মৌলভী সাহেব আমাদের সঙ্গে বাড়িতে এলেন। স্ত্রীর কথা মতো যেই কোণটি সে দেখিয়েছিল সেখানে খনন করা হলো। সেখানে একটি ছোট পুঁটলি পাওয়া গেল। সেই পুঁটলিতে মৌলভী সাহেবের বকাল, সুন্দর লেবু, কাঁচামরিচ এবং অন্যান্য কিছু বস্তু ছিল, যা তখন পুরোপুরি পচে গিয়েছিল। মৌলভী সাহেব বললেন, দেখো, এটি কালো জাদুর চিহ্ন। যা কিছু আছে সেই মেয়েটি তোমার বাড়িতেও পৌঁছে গেছে। ঘরে অনেক বেশি প্রভাব পড়েছে। প্রথমে আমাদের প্রভাব দূর করতে হবে, না হলে এটি জীবন পর্যন্ত ক্ষতি করতে পারে। তিনি আরও বললেন, তোমার স্ত্রীকেও আমাদের সঙ্গে আনতে হবে, আমাদের পাঠ করতে হবে, তখনই প্রভাব দূর হবে। তাহলে ঠিক হলো, বৃহস্পতিবারের দিন সেই কাজ হবে। মৌলভী সাহেব বললেন, এখন তোমার স্ত্রীকে সেখানে রাখো, কারণ প্রভাব এখনো বাড়িতেই আছে। বৃহস্পতিবার রাতে আমরা তোমার বাড়িতে আসব, তখন তোমার স্ত্রীকে নিয়ে আসো। তাহলে বৃহস্পতিবারের দিন আমি স্ত্রীর সঙ্গে বাড়ি পৌঁছালাম। মৌলভী সাহেবকে ডাকা হলো। তিনি বাড়িতে প্রবেশ করলে আমার স্ত্রী শুরু করলো আমার কাছে অনুনয় করতে, আমাকে বাঁচাও, এটা ঠিক হচ্ছে না। আমি অনুভব করলাম এটা আমার স্ত্রী নয়, সম্ভবত সেই অদ্ভুত শক্তি বা কালো জাদুর প্রভাব তার উপর জোর করে বসানো হয়েছে। স্ত্রীর কান্না আর গিটগিটানো সবই দেখছিলাম। সে বলছিল, মৌলভী সাহেবকে বাড়ি থেকে বের করো, এদের পড়তে দিও না। মৌলভী সাহেব পুরো বাড়ি আলো জ্বালিয়ে এবং আমাদের সামনে বসিয়ে পড়া শুরু করলেন। তারা উচ্চস্বরে তিলাওয়াত শুরু করলেন। আমার স্ত্রী চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো আর অনুনয় করতে লাগলো, হে আল্লাহ, এটি বন্ধ করো। মৌলভী সাহেব শান্তভাবে বললেন, চিন্তা করো না, যা কিছু হচ্ছে এখন তার বিপরীতে কাজ করছে। যারা এই কালো জাদু করেছে তারা বিপর্যস্ত হয়েছে। প্রভাব তোমার স্ত্রীর উপর পড়বে, কিন্তু ইনশাআল্লাহ এটি সাফ হয়ে যাবে। আমি শুধু বসেছিলাম এই আশা নিয়ে যে আল্লাহর পবিত্র কালাম পড়ার মাধ্যমে সব ঠিক হবে। পরবর্তীতে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মৌলভী সাহেব বললেন যে এই প্রভাব সম্পূর্ণ দূর করতে আমাকে 1 বা 2 বার বাড়িতে এসে এভাবে পাঠ করতে হবে। 3 বৃহস্পতিবার পর্যন্ত মৌলভী সাহেব আমাদের বাড়িতে এসে পড়াশোনা করলেন, মানে সেই পাঠগুলো করলেন। প্রথম দিনেই প্রায় সমস্ত সমস্যা নিয়ন্ত্রণে চলে আসে। ধীরে ধীরে আমার স্ত্রীর অবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়ে আসে এবং আমাদের বাড়ি থেকে অনেক জায়গা থেকে কিছু তাবিজও পাওয়া যায়। মৌলভী সাহেব সেগুলো এক জায়গায় রেখে আমাকে দিয়ে বললেন,
এখন তোমার কাজ হলো রাতের কোনো একেবারে শান্ত নির্জন জায়গায় যাওয়া, যেখানে কোনো মানুষ নেই, সম্পূর্ণ নীরবতা। সেখানে পৌঁছে আমাকে সেই তাবিজগুলো ফেলে এবং পাঠ করতে হবে। মৌলভী সাহেব কয়েকটি সূরা বলেছিলেন, সূরাতুল বাকারা, 4 খলিফার নাম, দরুদ ইব্রাহিম এবং আয়াতুল কুরসি। এগুলো পরে তাবিজগুলো সেখানে ফেলে দিতে হবে এবং ফিরে দেখার দরকার নেই। তৃতীয়বারের পাঠ শেষ হবার পর আমি রাতের বেলায় সেই জায়গায় গিয়েছি। একা যাওয়ায় কোনো বন্ধু সঙ্গে নেইনি। শহর ছাড়ার পর এমন একটি স্থান খুঁজে পেলাম যা সম্পূর্ণ নির্জন, মানুষ নেই। সেখানে গিয়ে পড়াশোনা শুরু করলাম এবং তাবিজগুলো সেখানে ফেলে দিলাম। পাঠ চলাকালীন মৌলভী সাহেব বলেছিলেন, সেখানে গেলে তোমার জন্য এটি কঠিন লাগবে, অনেক কিছু তোমাকে বাধা দিতে চাইবে, কিন্তু তুমি চিন্তা করো না। পাঠ শুরু করলে এমন অনুভূতি হলো যেন চারপাশে অনেক অদ্ভুত প্রাণী একত্রিত হয়েছে, চিৎকার করছে। স্থানটি যেন এক জঙ্গলময় এলাকা, গাছ, গাছের তনু, এবং আমি বসেছিলাম ঢালু একটা স্থানে। দূরে রাস্তার পাশে গাড়ি রাখা ছিল। হঠাৎ মনে হলো কেউ আমার গাড়ি নাড়াচাড়া করছে এবং গাড়ির সিকিউরিটি অ্যালার্ম বারবার বাজছে। এভাবেই মনে হচ্ছিল যেন কেউ আমাকে বাধা দিতে চাইছে, যেন আমি পাঠ সম্পূর্ণ না করি। যাই হোক, আমি আমার আমল সম্পূর্ণ করি, তাবিজগুলো সেখানে ফেলে দেই এবং ফিরে দেখি না। এমন অনুভূতি হলো যেন অনেক কিছু আমার পিছনে চলে আসছে। আমি চুপচাপ গাড়িতে বসি, ভয় লাগছিল, ফিরে দেখার সাহস ছিল না। শেষে আমি গাড়ি চালিয়ে বাড়ি ফিরি। এরপর থেকে সমস্ত সমস্যার সমাপ্তি হলো। আল্লাহর কাছে শুকরিয়া, আমাদের জীবনে আর এমন কোনো ঘটনা ঘটেনি। সেই মেয়েরও কোনো খোঁজ নেই। সে কোথায় আছে কেউ জানে না। যেখানে ইচ্ছা করুক, আল্লাহ তাকে সুখী রাখুক, তার ভাগ্য ভালো হোক। আমি তার জন্য দোয়া করি। তবে যা কিছু সে করেছে তা ভুল পথে এসেছে। এই ঘটনা আমাদের জন্য একটি শিক্ষাও। যারা এমন পরিস্থিতিতে পড়তে পারেন তারা বুঝতে পারেন কিভাবে সাবধানভাবে পরিস্থিতি সামলাতে হয়। না হলে আল্লাহ না করুন এমন কোনো ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। ঘটনাগুলো শুধু ঘটনাই নয়, এটি একটি শিক্ষা যা আমাদের জীবনে ঘটে গেছে। লিসেনার্স, আমরা চাই না কেউ কারো উপরে এরকম জঘন্যতম কালো জাদু করুক যে তার জীবনটাই নষ্ট হয়ে যায় এবং তার পরিবার সহ। আপনার জীবনের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের ভালোবাসা ভরা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সবগুলো পড়ি এবং সত্যি ভালো লাগে। কেউ খারাপ লিখে, কেউ ভালো লিখে, কিন্তু তারপরও আমার ভালোই লাগে। আপনারা সবাই আমাকে দোয়ায় মনে রাখবেন। আল্লাহর ইচ্ছায় আমরা শীঘ্রই আরো কোনো ইন্টারেস্টিং ঘটনা নিয়ে আসব। আল্লাহ হাফিজ।